প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের এই আয়োজনে বেশ কয়েকটি বিষয় রয়েছে। আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগে অতিথি যারা আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে লুইজিয়ানা থেকে আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার। তিনি এমিরেটাস প্রফেসর, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, আমাদের প্রিয় লেখক, কবি, কলামিস্ট। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে আছেন আরেকজন আমাদের প্রিয় আলোচক, টেক্সাস থেকে তিনি যুক্ত হয়েছেন, A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাসের প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। স্বাগত আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে। বিষয়গুলো আমি একটু তুলে ধরতে চাই। প্রথমে আমি যে বিষয়টি হচ্ছে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার বিচারে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল এনকোয়ারারের সাবেক প্রকাশক ডেভিড পেকার। এটি নিয়ে বেশ কিছু আছে, আমরা পরে আবার তুলে ধরবো এবং এটি একটি আলোচনার বিষয় আমাদের, এটি জানিয়ে রাখলাম। আদালতে দেয়া ডেভিড পেকারের সাক্ষ্য খুবই সুনির্দিষ্ট, সুতরাং কি আছে সেখানে আমরা একটু কথা বলবো। ইসরায়েলকে নতুন করে $26 বিলিয়ন সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন, এটি নিয়ে আলোচনা। সেনেটর বার্নি স্যান্ডার্স বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, সে বিষয়েও আমরা একটু শুনবো। এবং প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা দেখছি যে অনেক ইউনিভার্সিটিতে বিক্ষোভ হচ্ছে। তো এটিও দেখছি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে 2023 সালে সামরিক খাতে বিশ্বে $2.4 ট্রিলিয়ন ব্যয় করা হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড। এর মানে হচ্ছে বিশ্বের প্রত্যেক ব্যক্তিকে গত বছর সামরিক ব্যয়ের জন্য $306 ট্যাক্স দিতে হয়েছে। সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে আমেরিকা, $916 বিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক খাতে ব্যয়ের 37%। এটি নিয়ে আরও কিছু তথ্য আছে, তুলে ধরবো। এবং 2023 সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে আমেরিকা, চায়না, রাশিয়া, এই তিনটি দেশ। এবং ভারতের নির্বাচন পরিস্থিতি নিয়েও আমরা কিছুটা আলোচনা করতে পারি। তবে আমরা আলোচনাটি শুরু করতে চাই স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এই পরিসংখ্যান। কারণ গোটা পৃথিবীতে একটা যুদ্ধ ভাব আমরা দেখছি, কোথাও কোথাও যুদ্ধ চলছে। ফলে যুদ্ধের কারণেই হোক এবং যুদ্ধের বাইরে অন্যান্য আরও প্রাসঙ্গিক কারণে হোক, আমরা দেখছি যে অস্ত্রের ব্যবহার এবং সামরিক খাতে ব্যয় এটি রেকর্ড ছুঁয়েছে বা রেকর্ড ছাড়িয়ে গেছে। এই জায়গা থেকে প্রফেসর মোস্তফা সারওয়ার, আমি আরেকটু তথ্য তুলে ধরে আপনার কাছে আসছি। সেটি হচ্ছে, আপনারা শুনেছেন যে এরই মধ্যে সামরিক খাতে মানুষের যে ব্যয় প্রতি মানুষের উপরে এটির একটি চাপ পড়েছে। এবং আমেরিকার সবচেয়ে বেশি ব্যয় করেছে $916 বিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক খাতে ব্যয়ের 37%। চায়না সামরিক খাতে ব্যয় করেছে $296 বিলিয়ন, কম না। আর রাশিয়া ব্যয় করেছে $109 বিলিয়ন। নেটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর সামরিক বাজেট 16% বেড়ে দাঁড়িয়েছে $588 বিলিয়ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন 2030 সাল নাগাদ তার দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 2.5% উন্নীত করবেন। তার মতে কোল্ড ওয়ারের পর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঠিক এই জায়গাটি থেকে আমার প্রশ্ন, প্রফেসর মোস্তফা সারওয়ার, কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ পরবর্তী বিশ্ব এখন সবচেয়ে ঝুঁকির মুখে, এবং এই যে পরিসংখ্যান বলছে আমরা সামরিক খাতে ব্যয় বাড়ছে, রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, কি বলবেন আপনি? হ্যাঁ, তা তো আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন কেন্দ্রে যে গোলমাল চলছে, যেগুলো খুবই সেন্সিটিভ এরিয়া, যেমন মধ্যপ্রাচ্যে চলছে, এবং এটার কবে যে শেষ হবে এবং এর যে গতি কোন দিকে যাবে বলা যাচ্ছে না। আর এদিকে ইউরোপে তো আমরা ইউক্রেনের খবরটা জানি। আবার এর সঙ্গে অ্যাড হয়ে যেতে পারে সাউথ চায়না সি এবং স্ট্রেট অফ তাইওয়ান। কাজেই মানে এটা কোন দিকে যে যায়, বিশেষ করে মনে হচ্ছে যে চীন তার খরচ বাড়িয়েছে, যুক্তরাষ্ট্র বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র তো লায়ন শেয়ার, 37%, ইজ নট এ ম্যাটার অফ জোক, যে পৃথিবীর 1/3-এরও বেশি খরচ করছে যুক্তরাষ্ট্র। এসব দেখে আমার মনে হচ্ছে যে একটা পরিস্থিতিটা খুব একটা ভালো না। এবং ইউরোপেও আমরা দেখলাম যে ওরা বাড়িয়ে দিয়েছে, এবং কোনো দেশ, ইউরোপের দেশ কিন্তু, যে ওদের একটা টার্গেট ছিল 2% অফ দ্য জিডিপি, তার চেয়ে বেশি যাচ্ছে, যেমন ইংল্যান্ডের কথা আপনি বললেন। আবার জার্মানি বলছে কিন্তু এখনো সে 2%-এ যায়নি। কাজেই একটা খুব ভোলেটাইল কন্ডিশনস।
আহ, এতে ভবিষ্যৎ যে কি আমরা বলতে পারবো না, কিন্তু এর মধ্যে আমাদের একবার ধরতে হবে যে যুক্তরাষ্ট্রের নির্বাচন হলে কিন্তু পরিস্থিতি, যদি নির্বাচনের ফলাফল অন্যরকম কোনো কিছু ঘটে, যেমন পাওয়ারে আসে, তাহলে হয়তো পিকচারটা কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার ওদিকে যদি রাশিয়াতে পুটিনের স্বাস্থ্য বেশি ভালো না, তার যদি কোনো একটা ব্যাপার ঘটে, তাহলে অন্য কিছু হতে পারে। কাজে ইটস ভেরি আনসার্টেন পিন পয়েন্ট বলে দেওয়া যে এই স্নায়ু যুদ্ধের পর, কোল্ড ওয়ারের পর এখন একটা ভয়াল পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, সেটাও যেমন বলা যাচ্ছে না, আবার সিওরিটিও দেওয়া যাচ্ছে না যেটা হবে না। আচ্ছা কাজে আমরা একটা লিম্বো পিরিয়ডে রয়েছি বর্তমানে। আচ্ছা, আমি প্রফেসর মেহনাজ মোমেনের কাছে একটি লাইন যুক্ত করে আসতে চাই। বলা হচ্ছে যে এটি মানে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটি বলছেন তার মতামত অনুযায়ী যে সিচুয়েশনটা ভয়াবহ বা বিপজ্জনক, উনি শব্দটি হয়তো এরকমই ব্যবহার করেছেন। তো এটি আসলে কি মানে এই যে দেশগুলো বাড়াচ্ছে সেটি কি প্রতিরক্ষা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে এটি আসলে করতে হচ্ছে? হ্যাঁ, সবগুলো কারণই আছে, কিন্তু আরেকটা কথা বলবো, মানে এটা খুবই দুঃখজনক। এখন আমরা প্রযুক্তির দিক দিয়ে এত উন্নতি করেছি, আমরা বলতে আমি পুরা মানব সম্প্রদায়কে বুঝাচ্ছি, কিন্তু এখন আমরা দেখছি যে সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা সব দেশের যাচ্ছে আপনার এই যুদ্ধ খাতে। এটার ফলে কি হচ্ছে, অন্যান্য যেসব জিনিসগুলো আমাদের দরকার সেই সব জায়গায়, সেই সব কোনো রিসার্চে সেই সব জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইভেন প্রযুক্তিরও আপনার এই মানে ওয়ার রিলেটেড জিনিসে এখানে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা কিন্তু এমন একটা খাত যেখানে আপনার যারা এই অস্ত্র উৎপাদন করে, যেটা যে কোনো দেশেরই হোক, সেটা জার্মানি হোক, আমেরিকা হোক, মানে চায়না হোক, রাশিয়া হোক, তাদের সেই সব কোম্পানির জন্য অনেক আপনার লাভ নিয়ে আসবে, কিন্তু সব দেশের মানুষের জন্য এটা কিন্তু ক্ষতির কারণ। কিন্তু এক কারণ, জনগণ কিন্তু আপনার পার ক্যাপিটা এই যে ইনভেস্টমেন্টটা তাদের উপর না হয়ে যুদ্ধের উপর হচ্ছে, এটার জন্য তারা এই দায়ভারটা বহন করছে, কিন্তু লভ্যাংশ কিন্তু তারা পাচ্ছে না। মানে আমরা যদি একদম একটা মানে ইকোনমিক বা ফিনান্সিয়াল মেজার দিয়ে দেখি, আর অন্যান্য মানবিক দিক দিয়ে দেখতে গেলে তো এটা আসলেই খুব মানে খুবই দুঃখজনক। আর আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রতিরক্ষা এবং মানে আক্রমণ করা, এই জিনিসগুলো অনেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা যত ধরেন যদি আমেরিকার এই যে 37% পৃথিবীর মানে অস্ত্র খাতে বা যুদ্ধ খাতে আমাদের মানে সারা বিশ্বের কি বলবো মানে যুদ্ধ বাজেটের 37% আমেরিকা থেকে আসছে। এখন আমেরিকা এটা যত বাড়াবে, চায়নাও বাড়াবে, রাশিয়াও বাড়াবে। এটা একটা প্রতিযোগিতার মতো, এবং এটা একটা খুব খারাপ প্রতিযোগিতা। কারণ সবাই এখানে আরো বেশি করে আপনার অর্থ আপনার নিয়োগ করবে, বিনিয়োগ করবে, কারণ তারা নিজেরা নিজেদের অবস্থান নিয়েও তারা মানে তারা কি বলবো ভীত, তারা চায় নিজেদের অবস্থান থেকে। যেটি প্রফেসর মেহনাজ মোমেন, এটি কি নিজেদের শ্রেষ্ঠত্বের বজায় রাখারও একটি মাপকাঠিও তো? হ্যাঁ, সেটা তো একটা অনেক বড় ব্যাপার। আপনি যদি যেমন ধরেন ইউক্রেন ইসরায়েলের কথাই জিজ্ঞেস করেন, বারবার আমেরিকার যে বলা হচ্ছে যে আমেরিকার স্বার্থ, কিন্তু আপনি যদি আসলেই দেখেন যে আমেরিকার জনগণের জন্য এই দুটা যুদ্ধের কোনোটাই কিন্তু মানে ওভাবে করে হিসাব করলে এটা কিন্তু এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমাদের উপর কিন্তু কোনো ডিরেক্ট প্রভাব নাই। কিন্তু প্রভাব আছে, প্রভাব যেটা আছে সেটা হচ্ছে আমেরিকার আপনার ফরেন পলিসির, আমেরিকান এম্পায়ার, সেগুলোর প্রভাব। তো এখানে যে প্রতিযোগিতাটা চলছে ওটা হচ্ছে শ্রেষ্ঠত্ব রাখার প্রতিযোগিতা। ইউক্রেন যদি দেখেন, সেখানে রাশিয়া আমেরিকার, আমি তো বলবো ইউক্রেন রাশিয়া আমেরিকার একটা প্রক্সি ওয়ার। হ্যাঁ, আর আপনি যদি ইসরায়েলের কথা চিন্তা করেন, সেটাও কিন্তু মধ্যপ্রাচ্যে একটা আমেরিকার, ইসরায়েলকে আমি বলবো মধ্যপ্রাচ্যের একটা আমেরিকার একটা অনেক বড় ঘাঁটি, এবং এই কারণে আমেরিকার স্বার্থ এবং ইসরায়েলের স্বার্থ অঙ্গাঙ্গি ভাবে জড়িত বলে আপনার পারসিভ করা হচ্ছে। কাজে এই সমস্ত যুদ্ধে অনেকখানি আপনার যেভাবে করে যুদ্ধটাকে সেল করা হচ্ছে যে এটা আমাদের কি বলবো মানে আমাদের অস্তিত্বের লড়াই, কিন্তু এটা আসলে কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই না, কিন্তু এটা আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রাখার লড়াই। মানে সেটার সাথে আমি একদমই একমত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই প্রফেসর মোস্তফা সারোয়ারের কাছে একই প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে যে এর সাথে একটু যুক্ত অর্থনৈতিক ব্যাপারটা, যেহেতু অর্থনীতির চাপের বোঝাটা সাধারণ মানুষের উপরে এসে পড়ে এবং এটি একটা ধরনের অনেক বড় একটি বোঝা। সেই জায়গা থেকে যেটি উন্নয়ন খাতে মানুষের জীবনমানের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে ব্যয় হতে পারত, সেটি কিন্তু হচ্ছে না, যেটি প্রফেসর মেহনাজ মোমেন বলছিলেন। এই জায়গাটিতে কিন্তু অনেকটা প্রভাব পড়ছে। ভবিষ্যতেও যদি এইভাবে বাড়ে তাহলে কিন্তু মানুষের জীবনে এটার প্রভাবটা কি? আমি কিন্তু প্রফেসর
মোমেনের সঙ্গে কিন্তু আমি একমত। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যে এই যে খরচটা যে আপনি প্রশ্ন করলেন, যে এটাকে যদি যে খাতগুলো, যেমন ধরেন ইনফ্রাস্ট্রাকচার, যুক্তরাষ্ট্রের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে যাচ্ছে, আপনি নিউ ইয়র্ক শহরের কথা চিন্তা করুন কিংবা অন্য কোথাও চিন্তা করুন, যে বড় বড় ব্রিজগুলো পুরনো হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলোকে যদি ভালো করে করতো, এমনকি যে এই যে ইন্টারনেট সার্ভিসটাকে আরো যদি বাড়িয়ে দেওয়া যেত, বিভিন্ন জায়গাতে স্যাটেলাইট এনে, তাহলে দেখুন জনগণের কিন্তু কল্যাণ হতো। হ্যাঁ, কমিউনিকেশন যদি আরো বেটার হতো, তাহলে হয়তো দ্রব্যমূল্য কিছুটা ভালো হতো, তাতে সাধারণ লোকে ভালো হতো। তারপরে এই টাকাগুলো ওই অস্ত্র বানিয়ে তারপরে সেটাকে হত্যাযজ্ঞে, সেটা তো যেমন ধরুন যে অ্যামুনিশনস গুলো যে তৈরি হচ্ছে, সেগুলোকে যুদ্ধে ইউক্রেনে ব্যবহার হচ্ছে এবং ইসরায়েল ব্যবহার করছে, তো ওটা শেষ হয়ে যাচ্ছে। ধরেন এর জন্য যে বিলিয়ন ডলার খরচ হচ্ছে, কোথায় গেল? সেটা তো আরো পৃথিবীর যে কার্বন কন্টেন্ট আরো বাড়িয়ে দিল। হ্যাঁ, কার্বন কন্টেন্ট বাড়িয়ে দিলে তো ক্লাইমেটের ক্ষতি হলো। কাজে এর কোনো ট্যানজিবল লাভ আমি দেখছি না। আমার মনে হয় ধন্যবাদ আপনাকে। এসব না করে যদি জনগণের কল্যাণে হেলথ কেয়ার, ফুড, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচারে খরচ করা হতো, তাহলে দেখুন এই দেশ তো মানে একটা স্বর্গরাজ্যে পরিণত হতো। সেটা না করে এই সমস্ত বাজে কাজে খরচ করাটা, আমি মনে করি যে এটা একটা এম্পায়ারের একটা গর্ব, সেই গর্বের জন্য তার চেয়ে বরং একটা যদি পিসফুল সেটেলমেন্ট হয়, যুদ্ধ না করে যে আমার একটা শক্তি আছে আমি ওখানে অন্যকে হারিয়ে দেব, তার চেয়ে বরং আমি আলোচনার টেবিলে বসে এটাকে একটা সলিউশন করব। সেটি আমি বলতে চাচ্ছি, দিনে দিনে কি পরিস্থিতি এমন হচ্ছে যে আলোচনার টেবিলের বদলে মানে আলোচনার টেবিলের বসার যে মূল্য, সেটি তো আমরা এর আগেও দেখেছি অনেকবার। অনেক বড় বড় ট্রিটি হয়েছে, অনেক মানুষের সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এটি কি আসলে কমে যাচ্ছে কিনা সেটি একটা বিষয়। আমরা একটু ইসরায়েলকে নতুন করে $26 বিলিয়ন সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন, এটি একটি খবর আছে। আবার বার্নি স্যান্ডার্স একটা মন্তব্য করেছেন, সেটি নিয়েও আমরা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাশাপাশি বিক্ষোভ করছে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা, বিশেষ করে তারা প্রতিবাদ করছে। প্রফেসর মেহনাজ মোমেন, আপনি কি বলবেন? যে ইসরায়েলকে যে টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা থেকে আমার কাছে যেটা অনেক বেশি আপত্তিজনক মনে হয় যে এটাও আবার একটা বিনা শর্তে টাকা। তো আমেরিকার কিন্তু নিজেরই আমাদের পলিসি আছে যে আমরা যখন কোনো দেশকে টাকা বা অস্ত্র সাহায্য করি, সেইটা যাতে কোনো আপনার মানে কোনো হত্যাযজ্ঞে ব্যবহৃত না হতে পারে। এই জন্য লিহির একটা অলরেডি একটা আপনার আমাদের আছে পলিসি, কিন্তু আমরা বারবার নিজেদের পলিসিকে আমরা মানে সেটাকে আমরা মানছি না। এবং এখানেও যে টাকাটা দেওয়া হয়েছে, এই টাকাটা দেওয়ার সাথে সাথেই আপনার এই যে রাফাতে আক্রমণ, সেটা মোটামুটি গ্রিন লাইট করা হয়েছে। কাজে আমরা খুব ভালো করেই জানি এই টাকাটা কিভাবে ব্যবহৃত হবে। তো এটা খুবই খুবই দুঃখজনক। কিন্তু এটার পাশাপাশি একটা জিনিস বলবো, আমাদের ল মেকাররা, আমাদের পলিসি মেকাররা, আমাদের ইলেক্টেড অফিসিয়ালরা দুঃখজনক ভাবে তারা ভোটারদের কথা শুনে না। তারা খালি মানে এখানে ডোনার এবং লবি, তারা যেই দাবি করে সেই দাবি তারা পূরণ করছে। যেমন এই প্যাকেট কথা বলতে পারি। কিন্তু এর পাশাপাশি আমরা যদিও আমেরিকার ডেমোক্রেসি নিয়ে অনেক গর্ববোধ করি, কিন্তু এর পাশাপাশি আমরা দেখছি যে আসলে কিন্তু ডেমোক্রেটিক ভ্যালু অনেক মানুষ সেইগুলো ধারণ করেছে এবং সেই প্রতিবাদ নিয়ে তারা রাস্তায় আসছে। শুধু যে আমরা প্রতিবাদ মিছিল দেখছি তা না, সবচেয়ে এখন আপনি যে উদাহরণগুলো দিলেন, আপনি নিউ ইয়র্কে এই কলম্বিয়া, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আমরা দেখছি যে স্টুডেন্টরা তারা যে দাবিটা করেছে, দাবিটা কিন্তু প্রথম দাবিটা যেটা, সেটা কিন্তু খুবই যুক্তিযুক্ত দাবি, ডাইভেস্টমেন্ট। তারা বলছে এটা আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের ইউনিভার্সিটির টাকা কোথায় বিনিয়োগ করতে হবে সেটা আমাদের ভয়েস থাকা উচিত। এবং তারা বলছে যে ইসরায়েলের যে সমস্ত কোম্পানি ইসরায়েলের হত্যাযজ্ঞে সহায়তা করে সেই সব জায়গায় কোনোভাবে এই টাকা বিনিয়োগ করা যাবে না। হ্যাঁ, এবং এইটা ডাইভেস্টমেন্টের একটা হিস্ট্রি আছে। আমরা সাউথ আফ্রিকার যখন অ্যাপার্থাইড ছিল তখন আমরা দেখেছি যে এইভাবে করেই আপনার
ক্যাম্পাস থেকে অনেক বড় ডাইভেস্টমেন্টের প্রতিবাদ এসছে, এবং সেটা কিন্তু সাউথ আফ্রিকাকে অনেকটা বিশ্বর মানে অন্যান্য দেশের থেকে আপনার আলাদা করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখছি আরেকটা, সেখানে আপনার যেভাবে আপনার তখন ওই পলিটিক্স, যদিও আমেরিকা সাউথ আফ্রিকাকে সমর্থন করেছে এবং এখন আমেরিকা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এত কথা বলে, কিন্তু নেলসন ম্যান্ডেলা অনেকদিন পর্যন্ত আমেরিকার টেররিস্ট লিস্টে ছিলেন। কিন্তু এখন আমরা দেখছি যেখানে, যেমন কলম্বিয়ার কথা বলতে পারি, ওখানের একটা অনেক বড় ডোনার, উনি বলছেন যদি এই ধরনের প্রতিবাদ চলতে থাকে, ডাইভেস্টমেন্ট যদি কলম্বিয়া করে, তাহলে উনি যে টাকা ডোনেট করেন কলম্বিয়াতে উনি সেটা আর করবেন না। কাজে ইউনিভার্সিটি একটা অনেক একটা কি বলবো মানে একটা জাতাকলের মধ্যে আছে। কিন্তু তার থেকেও বড় কথা, তারা এটাকে যেভাবে অ্যাড্রেস করেছে, তারা যে স্টুডেন্টদের আপনার ফ্রিডম অফ স্পিচ সেটা কেড়ে নিতে চেয়েছে, এবং এখন দেখা যাচ্ছে আজকে প্রায় 7 দিন না 8ম দিন আপনার কলম্বিয়াতে স্টুডেন্টরা ক্যাম্প করে আপনার ওই লাইব্রেরির সামনে কোয়াডে আছে, এবং রিসেন্টলি ফ্যাকাল্টিও কিন্তু তাদেরকে জয়েন করেছে। আবার আমরা দেখছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পুলিশ ডাকা হয়েছে ফ্যাকাল্টিকে এবং স্টুডেন্টদেরকে আপনার করার জন্য, মানে কি বলবো মানে এটাকে বলা হচ্ছে যে এটা মানে ন্যায়সঙ্গত না, কিন্তু এটা তো তাদের ক্যাম্পাস, এটা অবশ্যই ন্যায়সঙ্গত। এবং আরো আমরা দেখছি যে অনেক অনেক স্টুডেন্টকে আপনার করা হয়েছে, কি বলে ওটাকে মানে বেসিকলি তারা আর কলম্বিয়াতে যেতে পারবে না। হ্যাঁ, এরকম অনেক আমরা দেখছি। তখন এটা খুব ডিপেন্ড করছে। তারপর আমরা দেখেছি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, সেখানে একটা মুসলিম মেয়ে ভ্যালেডিক্টোরিয়ান হয়েছে, কিন্তু সে কি বলবে না বলবে সেটা জানার আগে এই আশঙ্কা করে সে প্যালেস্টাইনের পক্ষে কিছু বলতে পারে, এই আশঙ্কা করেই তার ওটা বাতিল করে দেওয়া হয়েছে, তার ভ্যালেডিক্টোরিয়ান স্পিচ। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদিও এখন আবার এন্ড অফ দ্য সেমিস্টার, কাজে টাইমিং এর ব্যাপারটা আমি ঠিক জানি না টাইমিংটা কিভাবে কাজ করবে, কিন্তু আমি লাইভ স্ট্রিম কতগুলো দেখছিলাম কলম্বিয়ার, আর স্টুডেন্টরা কিন্তু তাদের অনেক ইন্টারনাল রেগুলেশন আছে, যদিও এটাকে বলা হচ্ছে যে তারা অ্যান্টি সেমিটিক, কিন্তু এখানে আমরা দেখছি অনেক জুইশ স্টুডেন্ট, কালকে বা পরশু পাস ওভার ছিল, সেখানে তারা অনেক বড়, তারা ওইখানে এনক্যাম্পমেন্টে পাস ওভার করেছে, ওইখানে সবাই অংশগ্রহণ করেছে। তো যাই হোক, তাদেরকে এই অপবাদ দেওয়া হচ্ছে যে এটা অ্যান্টি সেমিটিক, কিন্তু তাদের আমি দেখলাম যে ইন্টারনাল অনেকগুলো রেগুলেশন আছে যে কি বলা যাবে কি বলা যাবে না। হ্যাঁ, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করছে। আমরা একটু প্রফেসর মোস্তফা সরওয়ারের কাছে যাই একই বিষয় নিয়ে। হ্যাঁ, আমি একদম একমত। কারণ যেটা এখানকার যে অ্যামেন্ডমেন্ট 1, যে ফ্রিডম অফ স্পিচ, ছাত্ররা যেটা করছে যে তাদের একটা ফ্রিডম থাকা উচিত। সেখানে কোনো একটা ডোনার যদি কিছু বলে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে কিছুটা স্যাক্রিফাইস করা উচিত, যে ওর টাকার দরকার নেই। আর এটা আমরা দেখেছি যে মেহনাজ মনিম যেটা উল্লেখ করেছেন, যে সাউথ আফ্রিকার সময় যখন আন্দোলন চলছিল তখন কিন্তু ডোনাররা এ ধরনের কোনো থ্রেট করেনি আমার জানা মতে। কারণ আমার খেয়াল আছে যে MIT ইজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি যে প্রথম এটা করেছিল, এবং সত্যিকার তখন ওই ইনভেস্টমেন্টটাকে উইথড্র করা হয়েছিল, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো করেছে। কিন্তু এবারে ব্যাপারটা অন্যরকম। ওই যে আইপ্যাকের কথা বললেন উনি, হ্যাঁ আমি ওনার সঙ্গে একমত যে এরা দারুণভাবে প্রভাবান্বিত করার চেষ্টা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আমি তার সঙ্গে একমত যে আমরা দেখলাম যে ওই ছাত্ররা যারা ওখানে প্রতিবাদ করছে তার মধ্যে কিন্তু জুইশ ছাত্রের সংখ্যা একটা বিরাট অংশ, দে আর অলসো পার্টিসিপেটিং ইনটু দিস। কাজে এই যে আন্দোলন হচ্ছে এটাকে অ্যান্টি সেমিটিক বলে এটাকে উড়িয়ে দেওয়া কিংবা একে স্তব্ধ করে দেওয়া, সেটা আমি মনে করি যে ঠিক কাজ নয়। এবং আমি বার্নি স্যান্ডার্সের সঙ্গে সুর মিলিয়ে বলবো যে যে টাকা $26 বিলিয়ন আমাদের ট্যাক্সের টাকা যেটা যাবে, সেটার সঙ্গে সেটাকে একদম অ্যাবসলিউটলি কোনো স্ট্রিং না অ্যাড করে এটাকে ইসরায়েলকে দেওয়া, এবং আমরা জানি যে এটা অস্ত্রের খাতে দেওয়া হচ্ছে, তার অর্থ অস্ত্র কিনে ওই গাজার সাধারণ মানুষকে হত্যা করা হবে, সিভিলিয়ানদেরকে হত্যা করা হবে। কারণ ইসরায়েলি বলছে যে তারা এখন পর্যন্ত হামাসকে তেমন একটা কিছু করতে পারেনি। তাহলে এতদিন তুমি যে মেরেছ 34,000 লোক, শিশু, নারী এবং অন্যান্য, তাহলে তারা কারা? তারা তো তোমাদেরই হিসাবে যদি 34,000 মৃত্যু হয় তাতে তো সব হামাস শেষ হয়ে যাওয়ার কথা, কই তা তো হলো না। তাহলে এই যে যুদ্ধ, একটা বাজে যুদ্ধ, এটাকে আমি যুদ্ধ বলবো না, কারণ এটা তো অন্য কোনো পক্ষ নেই, অন্য পক্ষ তো নেই ওখানে। কাজে তুমি কি করছো? তুমি আগ্রাসন করছো।
তুমি আগ্রাসনের মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে তুমি নিশ্চিহ্ন করার চেষ্টা করছো। এটা তোমার কোথায়? এটা কোন কিতাবে তোমার আছে? কোথায় কোন তোমার তালমুদে কি এটা লেখা আছে? তোমার কি ওই তোমার ধর্মগ্রন্থে এই সমস্ত আছে? তোমার দক্ষিণপন্থী বদমাইশ আমি বলবো যে দলগুলো নেতানিয়াহুর সঙ্গে কোয়ালিশনে আছে, গাবার একটা নাম, মানে আমি ওদের গোবর বলি, মানে ওই যে গরুর গোবর। এই গরুর গোবররা কি করছে যে তারা যে দক্ষিণপন্থীরা যুদ্ধে যাবে না, আর সেজন্য অন্যরা সবাই যাবে, কিন্তু দে ওয়ান্ট ওয়ার। চিন্তা করে দেখুন যে ভাওতাবাজি এবং হিপোক্রেসি কাকে বলে। যে দক্ষিণপন্থীরা যে কনস্ক্রিপ্ট করছে তাতে তারা নেতানিয়াহুকে ধমক দিচ্ছে যে তারা তার গভর্নমেন্টকে ফেলে দেবে, তারা যাবে না, কিন্তু দে ওয়ান্ট দ্য ওয়ার। তাহলে কারা? অন্য জুইসরা ওখানে গিয়ে যুদ্ধ করবে। আমার মনে হয় এই সমস্ত ভণ্ড আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পুরো দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপরে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন, খুব শিগগিরই ফিরছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। সঙ্গে আছি শামীম আল আমিন, আর আমার সাথে আছেন প্রফেসর মোস্তফা সারওয়ার এবং প্রফেসর মেহনাজ মোমেন। এবার একটু দেশের অভ্যন্তরের রাজনীতির খবর, গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে একটি, পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার বিচারে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল এনকোয়ারারের সাবেক প্রকাশক ডেভিড পেকার। আদালতে তিনি ট্রাম্পের সম্পর্কে নেতিবাচক সংবাদ ধামাচাপা দেয়া এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে নেতিবাচক খবর ছাপানোর জন্য ট্রাম্প এবং ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের সঙ্গে 2015 সালে হওয়া তার চুক্তির বিস্তারিত তুলে ধরেন। আদালতে পেকার বলেছেন, চুক্তি অনুযায়ী ট্রাম্প এবং তার পরিবারের সঙ্গে কোনো নেতিবাচক গল্প শুনলেই মাইকেল কোহেনের সঙ্গে যোগাযোগ করতেন তিনি, যার ভিত্তিতে ট্রাম্প টাওয়ারের পরিচারিকা এবং প্লেবয়ের সাবেক মডেল ক্যারেন ম্যাকডুগালের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সংক্রান্ত গল্প ধামাচাপা দেওয়া হয় বলে তার মতামত। মামলাটি মূলত স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের ঘুষ দেওয়ার হলেও প্রসিকিউটররা আদালতে প্রমাণ করতে চাইছেন যে একই ধরনের কাজ ট্রাম্প আরও করেছেন, সে কারণে ডেভিড পেকারের সাক্ষ্য গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। আমি একটু প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে একটু যেতে চাই বিষয়টি নিয়ে। এখন এই দেশের যদি আপনি মানে বিভিন্ন নীতির কথা চিন্তা করেন, যে যদিও পলিটিক্যাল কোন লিডারের এরকম আমরা স্ক্যান্ডাল শুনলে সেটা তার ভোটারদের উপর প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো আইন ভঙ্গ না। কিন্তু আপনার স্টর্মি ড্যানিয়েলের ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য যে টাকাটা উনি স্টর্মি ড্যানিয়েলকে দিয়েছেন সেটা বলা হচ্ছে যে ইলেকশনের আপনার মানে ইলেকশনের যে তহবিল সেখান থেকে দিয়েছেন, সেইটা কিন্তু আপনার আইনের বিরুদ্ধে। সেইটার জন্য যে 34টা পেমেন্ট করা হয়েছে সেটার এক একটার জন্য ইনডাক্টমেন্ট করা হয়েছে। এখন আরেকটা যে এই কিন্তু এই টাকাটি একই ঘটনা যদি ঘটতো এবং এই টাকাটি যদি ট্রাম্প তার নিজের পার্সোনাল কোনো সোর্স থেকে এই টাকাটা দিত, তাহলে কিন্তু এই মামলাটাই হতো না। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আসছে যে ট্রাম্প তার ব্যক্তিগত জীবনের অন্য কোনো স্ক্যান্ডালকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই জিনিসগুলো যে কি বলছে ক্যাচ এন্ড কিল, যখনই একটা নেগেটিভ নিউজ আসতো ট্রাম্পের মানুষ গিয়ে এই সমস্ত স্টোরিগুলোকে একদম মানে ধামাচাপা দিত। এখন এটাতে তো অবিশ্বাস করার কিছুই নাই, এবং আমি এটাও বলবো যে ট্রাম্প একমাত্র না, এবং আমি মানে কি বলবো এটা ধারণা করি যে অনেক পলিটিশিয়ান এইসব করে। কিন্তু এখন এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই মামলায় দেখতে হবে যে কোন আপনার আইন ভঙ্গ করা হয়েছে। আইন ভঙ্গ করার জায়গাটা কিন্তু ওই জায়গাটা যে সোর্স অফ মানি, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অন্য জিনিসগুলো যদি ট্রাম্পের এরকম অনেক সম্পর্ক থেকে থাকে, উনি টাকা দিয়ে থাকেন, ধামাচাপা দিয়ে করেন, কিন্তু ওগুলো যদি আইন ভঙ্গ না হয় তাহলে তাহলে এই মামলায় মানে সেটার প্রভাব অতখানি হবে না। কিন্তু আইন ভঙ্গ কোথায় হয়েছে সেই জায়গাটা আপনার দেখতে হবে। আমার মনে হয় প্রফেসর মোস্তফা সারওয়ারের কাছে একই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। হ্যাঁ, আমি বলবো যে আরো একটা ব্যাপার আছে যে এই যে ক্যাচ এন্ড কিল, এটা
নির্বাচনকে মানে ইনফ্লুয়েন্স করতে পারে কিনা, সেটা একটা প্রশ্ন আছে। তাহলে যদি সেটা করে, মানে ক্যাচ অ্যান্ড কিল করে সংবাদটাকে কিনে নিয়ে আর ছাপানো হলো না, এবং এটার পুরো ছাপাবার রাইট অ্যাবসলিউটলি ওই কোম্পানির, যেমন ন্যাশনাল ইনকোয়ারার ডেভিড পেকার। তাহলে ডেভিড পেকার করলো কি, যে খবরটা জনগণ পেল না, এই খবরটা পেলে জনগণের সিদ্ধান্তের কোন রকমের হেরফের হতো কিনা, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। সেটাও কিন্তু নির্বাচনী রুলের ভায়োলেশন। কাজে এই যে কেসটা, আমি মনে করি যে এটার মধ্যে অ্যাডেড কম্পোনেন্ট রয়েছে। নট অনলি যে সে টাকাটা দিয়েছে মানে তার ইলেকশন ক্যাম্পেইন ফান্ড থেকে, সেটা একটা অন্যায়। মানে আমরা লক্ষ্য করেছি যে দর্শক মণ্ডলী, আমার বই ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাটে, এই কাহিনীটা কিন্তু খুব এলাবোরেট ভাবে লেখা আছে, এবং এটা আমি প্রায় 2 বছর আগে ছাপিয়েছিলাম ওপিনিয়ন এডিটোরিয়ালে। পরে এটাকে আমার বই, যেটা ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাটের মধ্যে এটা আছে, এবং আমি যখন লিখছিলাম তখন আমার হাসি পাচ্ছিল যে এই যে ব্যাপারগুলো এরা যে করে, মানে করছে এরা। এবং দেখুন, ওই কোহেন যে লোকটা করেছে, যে তার লয়ার, সেই কিন্তু এখন তার বিরুদ্ধে সব কথা বলে। আপনারা লক্ষ্য করেছেন, সে কিন্তু জেলও খেটেছে এই যে ডোনাল্ড ট্রাম্পের চামচাগিরি করার জন্য, অন্যায়ভাবে। মানে এমনি চামচাগিরি করা যায় আমেরিকাতে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে চামচাগিরি করার জন্য ওই লোকটা কিন্তু জেলও খেটেছে, মানে ক্রিমিনাল কেসে। এখন সে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেগেছে এবং অনেক কথা বলছে। কিন্তু এটা যখন আমি লিখছিলাম, আমি মনে অনেক হাসছি একা একা, যে যুক্তরাষ্ট্রের এই সমস্ত ব্যাপারটা খুবই হাসির ব্যাপার। এবং এটা ইমপ্যাক্টটা কি হবে আসলে, এই মামলার ইমপ্যাক্টটা কি হবে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে যে মানে কেসটা হচ্ছে যেভাবে সাজাইয়েছে, আমার যেন মনে হচ্ছে যে এখানে শাস্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি টাইপের শাস্তি হওয়ার সম্ভাবনা বা আপনি মনে করেন? কেন মনে করছেন এটি? আমি মনে করছি যে কেসটার কিন্তু এত মানে রেকর্ডেড, মানে এখানে কোনো যে এদিক সেদিক করার কোনো উপায় নেই, এগুলো সব ডকুমেন্টেড। এটা ডকুমেন্টেড থাকার জন্য আমার যেন মনে হচ্ছে এবারে সে ধরাটা খেয়েছে। হ্যাঁ, এবারে মনে হচ্ছে এই কেসটায় তার শাস্তি হবে। এটা নিউ ইয়র্কে হচ্ছে, হ্যাঁ, তো সেটা একটা অনেক বড় জিনিস। তারপর এখন ইলেকশনের টাইমিং, 2024 ইলেকশনের টাইমিং। এখন আমার কাছেও মনে হয় যে আপনার যেটা সর্বোচ্চ শাস্তি, যেটা অনেক ধরেন আপনার অর্থদণ্ড, সেটা দিবে, কিন্তু জেল কি দিবে কিনা সেটা আমি ঠিক শিওর না। কারণ জেল যদি দেয় তাহলে আপনার এটার একটা ব্যাকল্যাশও হতে পারে। কারণ এখন যে ধরনের সেন্টেন্সিং এ হবে সেটা কিন্তু সাংঘাতিক আপনার পলিটিক্যাল পরিমাপ হবে, যে এই সেন্টেন্সের কারণে ট্রাম্প কি ভোটার হারাবেন নাকি আরো বেশি ভোটার, কারণ ব্যাকল্যাশ হলে কিন্তু আরো বেশি সমর্থনও পেতে পারে। কাজে এখন এখানে একটা সূক্ষ্ম বিচার বা এখানে একটা ব্যালেন্স হয়তো হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় ফাইন, কারণ এমনিতেই ট্রাম্পের কি বলবো, মানে ট্রাম্পকে অনেক অর্থদণ্ড করে এবং অর্থদণ্ড দিয়ে তাকে অনেক দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, যেটা অনেকখানি আমি বলবো সাকসেসফুল হয়েছে। কাজে এখানে একটা অনেক বড় হেফটি ফাইন সেটা আসবে, কিন্তু মানে প্রিজন আসবে কিনা সেটা আমি ঠিক জানি না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এবার দেশের বাইরের একটি খবর নিয়ে খানিকটা আলোচনা করে আজকের মতো আমরা শেষ করব। সেটি হচ্ছে ভারতের নির্বাচন। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশগুলোর একটি অন্যতম, এবং সেই দেশে নির্বাচন মানে হচ্ছে পর্যায়ক্রমে ধাপে ধাপে হয়। অনেক ধরনের আলোচনা আছে, অনেক কিছুই বলা হয়। তারপরেও যেহেতু ভারত একটি গোটা পৃথিবীর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, নানা কারণে, ভূ রাজনৈতিক কারণে, এবং ভারতের জনসংখ্যা যেভাবে বাড়ছে এবং জনসংখ্যার বিচারে পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা ভারতের মানুষ এবং তাদের ইম্প্যাক্ট, সব মিলে দেশটি খুবই গুরুত্বপূর্ণ। তো জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে। দেশটিতে সাধারণ নির্বাচন চলছে এবং বিভিন্ন জরিপ এবং বিশ্লেষকরা বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বে বিজেপি হয়তোবা আবার ক্ষমতায় আসতে যাচ্ছে। তো তারপরেও এই সার্বিক নির্বাচন পরিস্থিতি যেটুকু দেখলেন, প্রফেসর মুস্তফা সারওয়ার কি বলবেন, আপনার বিশ্লেষণ কি? যে খবরটা যে মানে তার যে খুব ন্যাশনালিস্টিক, মানে হিন্দু
বিগটেড যে তার বক্তৃতাগুলো, সেটা সম্পর্কে সবচেয়ে আমি বিস্মিত হয়েছি যে এটার পজিটিভ স্পিন করার চেষ্টা করেছে তার বিজেপির মুখপাত্র, মানে তার প্রচার মুখপাত্র জাফর ইসলাম ভদ্রলোকের নাম। সেটা আমাকে দারুণ বিস্মিত করেছে। এবং উনি ওটাকে ইন্টারপ্রিটেট করছেন যে সে যে কথাটা বলেছে মোদি, যে ইনডাইরেক্টলি খোঁচা দিয়েছে যে যাদের শুধু বাচ্চা করে জন্ম দেয়, এটা আসলে মুসলমানদেরকে সে ইঙ্গিত করেছে যে তাদের যে খরচ তোমরা দিচ্ছ এবং এটার আমি বিরুদ্ধে এবং এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এই যে নতুন বিভিন্ন আইন করে। এটাকে ইন্টারপ্রিটেশন করছে জাফর ইসলাম যে না, এটা এই মুসলমানদের বিরুদ্ধে না, এখানকার যারা অরিজিনাল সিটিজেন না, নতুন যারা আসছে। কোথা থেকে আসছে? দুটা সোর্স, বাংলাদেশ এবং মিয়ানমার। আমি পড়ে হাসছিলাম। আসলে ব্যাপারটা কি, যে মোদি যে রাজনীতি শুরু করেছে ভারতে, সেটা ভারতের যে অরিজিনাল কনস্টিটিউশনকে সে ভায়োলেট করেছে। এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস। এই ভদ্রলোক ভারতের যে ক্যারেক্টার, যে চরিত্র ছিল, যে ধর্মনিরপেক্ষ একটা গণতন্ত্র, সেটাকে সে স্ক্রু আপ করে দিয়েছে এবং সে ধর্মান্ধতাকে উস্কে দিচ্ছে। এবং উস্কে শুধু দিচ্ছে না, এবং তার আমরা রেজাল্ট দেখছি যে এটা ভায়োলেন্ট হচ্ছে। যেমন যে রাজস্থানে, মানে যেখানে সে মানে কয়েকটা বক্তৃতা তার আমি রাজস্থানের বক্তৃতা শুনলাম, এই রাজস্থানেই কিন্তু মুসলমান সাধারণ জনগণকে হিন্দু গুন্ডারা আক্রমণ করছে। অনেক লোক বাজারে যেতে পারে না, সন্ধ্যার পরে বাসা থেকে নামতে পারে না। তাহলে এই 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 ধরনের ভারত কি আমরা দেখতে চেয়েছি? মানে দেশ বিভক্ত হয়েছে এবং ভারতের যে আদর্শ সেটাকে তো আমরা দারুণ শ্রদ্ধা করতাম, কিন্তু এটা কেমন ভারত হলো যেখানে একটা বিশাল মাইনরিটি 200 মিলিয়ন, যেটা বাংলাদেশ পপুলেশনের চেয়ে বেশি, সেই জনগণকে একটা বন্দী এবং তাদেরকে অত্যাচারিত এবং তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে তুলছে। এটা কি ধরনের গণতন্ত্র? কাজে আমার কাছে বিরাট কোশ্চেন। আমার মনে হয় আমি একটু ভারতের গণতন্ত্র কি? মেহনাজ মোমেন, আপনার কাছে আমি একটু নির্বাচনী বিশ্লেষণটা যদি একটু বলেন যে আসলে আবারও কি মোদি ক্ষমতায় আসতে, নরেন্দ্র মোদি উনি ক্ষমতায় আসতে যাচ্ছেন, এটাই তো বিশ্লেষকরা বলছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে নরেন্দ্র মোদি উনি পলিটিক্যাল, ওনার অ্যাকুমেন এত ভালো, উনি এমন ভাবে আপনার পুরা মানে উনি যেটা করেছেন, প্রথমে উনি এসে জনগণকে বিভক্ত করেছেন এবং এখানে ধর্মকে ব্যবহার করে, মানে হিন্দু শুধু একটা ধর্ম তো না, হিন্দু তো একটা সভ্যতারও না, কিন্তু ধর্মটাকে উনি এমন ভাবে উনি ইন্টারপ্রেট করেছেন যেখানে আপনার সাংঘাতিক ভাবে ন্যাশনালিস্টিক হয়ে এবং সাংঘাতিক ভাবে আপনার অন্য যে কোনো ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে যেতে হবে ওই হিন্দুত্বর আপনার গ্রহণ করতে হলে। তো সেটাতে উনি সাংঘাতিক সফল হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এখন নেক্সট নির্বাচনে সফল হবেন। কিন্তু এইটাই খুবই মানে দুর্ভাগ্যজনক জিনিস যে যখনই এই টাইপের আইডিওলজি আসে, যখন যেটা মানুষকে বিভক্ত করে এবং শত্রু হিসেবে চিহ্নিত করে, তখন সাফল্য পাবার পরও কিন্তু সেটা থামে না, সেটা শেষ হয় না, সেটা কখনো শেষ হয় না। কারণ সেটার একটা আপনার মোশন আছে, সেটা ঊর্ধ্বমুখী মোশন, সেটা চলতেই থাকবে। এবং ভারতে আপনি যদি মুসলমানদের মানে তাদের কবে থেকে আছে সেটা চিন্তা করেন, এটা তো শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কিন্তু আজও তাদেরকে ইনফিলট্রেটর বলা হচ্ছে। এখানে আপনার তাদেরকে যে আইডি কার্ড, যেটা মোদি গভর্নমেন্ট আপনার ইন্ট্রোডিউস করেছেন, সেখানে আপনার বিভিন্ন মুসলমানকে বিভিন্ন সন্দেহে বলা হচ্ছে যে না, তোমরা ভারতীয় নাগরিক না, তোমরা এসেছো হয় বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে। কিন্তু সেখানে ভীষণ দরিদ্র জনগণ, যাদের কাছে হয়তো আপনার থাকে না যে জন্ম সনদ নাই, অনেক কিছু নাই, তারা হয়তো প্রমাণও করতে পারবে না যে তারা আসলেই ভারতের না কোথাকার। তো এই যে আইডি কার্ডটা দিয়ে এখানে বিপুল সংখ্যক মুসলমান জনগোষ্ঠীকে আপনার মানে কলমের এক আঁচড়ে আপনার সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে আপনার করা হয়েছে। কারণ এখন তাদের উপর, মানে তাদের রেসপন্সিবিলিটি প্রমাণ করা যে তারা ভারতীয়, কারণ তাদেরকে সবাইকে ধরা হচ্ছে যে তারা আসলে ভারতীয় না। আর ইনফিলট্রেটরের কথা যে বলা হচ্ছে, মানে সেটা কবে থেকে ধরবে? মানে যখন মোগলরা এসেছিল তারাও ইনফিলট্রেটর,
মানে আজকে যারা ক্রস করে আসবে তারাও ইনফিল্ট্রেটর, কিভাবে, মানে এটার ব্যাখ্যা কি? কিন্তু এটার রেশনাল ব্যাখ্যার দরকার নাই, এটা একটা ইমোশনাল একটা রেসপন্স একটা দাবি করে। এবং আসলে এখন যেহেতু মোদির আপনার এই ধরনের কৌশল নেবার দরকার নাই, কারণ উনি এমনিতেই জিতবেন, কিন্তু তারপরও এই কৌশলটা নেওয়া হবে, কারণ এইটা কখনো থামে না। এই যে একটা ভীষণ রকমের একটা নেগেটিভ একটা ট্রেন্ড ভারতে তৈরি হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা মানে এটা আরো খারাপ হবে, দিনের পর দিন আরো খারাপ হবে, এটার আমি ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আসলে মানে বন্ধুপ্রতিম ভারতের রাজনীতির প্রতিও আমাদের মানুষের যেহেতু খুব আগ্রহ, আমাদের প্রতিবেশী বাংলাদেশের প্রতিবেশী, এবং ঐতিহাসিকভাবেই ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, ফলে এই কারণে তো তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের নিজস্ব নানা ধরনের চিত্র উঠে আসছে, যেটি নিয়ে আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করলেন। যেহেতু নির্বাচনের পথ পরিক্রমাটি লম্বা এবং চলছে, শেষ পর্যন্ত কে বিজয়ী হন সেটি নিশ্চয়ই আমরা চোখ রাখবো পরিসংখ্যানের বিচারে। এবং সর্বক্ষেত্রেই শুধু যে ভারত সেখানে নয়, পৃথিবীর প্রতিটি দেশে মানুষ আসলে মানুষের মতো বাঁচবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে সবার পরিচয় হবে আসলে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই মধ্যযুগের সেই বাণীর মতো। সুতরাং বিবেকানন্দ এটা বলেছে, সেটাই আসলে সেরকমই একটু আমরা চাই, সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের দুজনকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই, আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।